নবাব মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। তিনি ১৭৫৬ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। প্রায় রাজত্বের সমাপ্তির পর বাংলা এবং পরবর্তীতে প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয়। সিরাজউদ্দৌলা তার নানা নবাব আলীবর্দী খানের কাছ থেকে ২৩ বছর বয়সে ১৭৫৬ সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন। তার সেনাপতি মীর জাফর রায়দুর্লভ বিশ্বাসঘাতকতার কারণে ২৩ জুন ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করেন। জন্ম ও বংশ পরিচয়। সিরাজউদ্দৌলার জন্ম ১৭৩৩ সালে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের নাতি। আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, তার ছিল ৩ কন্যা। ৩ কন্যাকেই তিনি নিজের বড় ভাই হাজী আহমদের ৩ পুত্র নেওয়াজিস মোহাম্মদের সাথে, বড় মেয়ে ঘসেটি বেগমের, সাইয়েদ আহমেদের সাথে মেজ মেয়ে শাহ বেগম এবং জয়নুদ্দিন আহমেদের সাথে ছোট মেয়ে আমেনা বেগমের বিয়ে দেন। আমেনা বেগমের ২ পুত্র ও ১ কন্যা ছিল। পুত্ররা হলেন মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলা এবং মির্জা মেহেদী। আলীবর্দী খাঁ যখন পাটনার শাসনভার লাভ করেন তখন তার ৩য় কন্যা আমেনা বেগমের গর্ভে মির্জা মুহাম্মদ সিরাজউদ্দৌলার জন্ম হয়। এই কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচনা করে আনন্দের আতিশয্যে নবজাতককে নাতি হিসাবে গ্রহণ করেন। সিরাজ তার নানার কাছে ছিল খুবই আদরের। যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না, তিনি মাতামহের স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন। সিরাজউদ্দৌলার জন্ম তারিখ বা সাল নিয়ে মত পার্থক্য রয়েছে, তবে অধিক গ্রহণযোগ্য মত হল সিরাজউদ্দৌলা ১৭৩২ সালে জন্মগ্রহণ করেন। মীর জাফর তার কোনো আত্মীয়র মাঝে পড়েন না। কাজী ঈসা তার চাচা হন। রাজ্যাভিষেক। ১৭৪৬ সালে আলীবর্দী খান মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর সিরাজ তার সাথী হন। আলীবর্দী সিরাজউদ্দৌলাকে বালক বয়সে পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। তার বয়স অল্প ছিল বলে রাজা জানকী রামকে রাজপ্রতিনিধি নিযুক্ত করা হয়, কিন্তু বিষয়টি সিরাজউদ্দৌলাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই তিনি একদিন গোপনে কয়েকজন বিশ্বস্ত অনুচরকে নিয়ে ভ্রমণের নাম করে শ্রী লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে বের হয়ে পড়েন। তিনি সোজা পাটনা গিয়ে উপস্থিত হন এবং জানকী রামকে তার শাসনভার ছেড়ে দেওয়ার আদেশ দেন, কিন্তু নবাবের বিনা অনুমতিতে জানকী রাম তার শাসনভার ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। দুর্গের দ্বার বন্ধ করে বৃদ্ধ নবাবের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দূত পাঠান। অন্যদিকে জানকী রামের আচরণে ভীষণ ক্ষুব্ধ হয়ে সিরাজউদ্দৌলা দুর্গ আক্রমণ করেন। উভয় পক্ষে লড়াই শুরু হয়ে গেলে হতাহতের ঘটনাও ঘটে। ঘটনার সংবাদ পেয়ে আলীবর্দী খাঁ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। সেদিনই আলীবর্দী খাঁ দুর্গের অভ্যন্তরস্থ দরবারে স্নেহভাজন দৌহিত্রকে পাশে বসিয়ে ঘোষণা দেন, আমার পরে সিরাজউদ্দৌলাই বাংলা বিহার উড়িষ্যার মসনদে আহরণ করবে। ইতিহাসে এই ঘটনাকে সিরাজউদ্দৌলার যৌব রাজ্যাভিষেক বলে অভিহিত করা হয়। এই সময় সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র ১৭ বছর, তবে তাকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনয়ন করার ঘটনা তার আত্মীয়বর্গের অনেকেই মেনে নিতে পারেনি। অনেকেই তার বিরোধিতা শুরু করেন। এদের মধ্যে ছিলেন আলীবর্দী খাঁর বড় মেয়ে ঘসেটি বেগম এবং তার স্বামী নেওয়াজিস মোহাম্মদ। এছাড়া আলীবর্দী খানের জীবদ্দশায় সিরাজউদ্দৌলা ঢাকার নৌবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। সিংহাসনে আরোহণ। মুর্শিদ কুলি খানের জামাতা সুজাউদ্দিন মুহাম্মদ খান ১৭২৭ থেকে ১৭৩৯ পর্যন্ত সুবহ বাংলার নবাব হিসাবে মুর্শিদাবাদ থেকে বাংলা শাসন করছিলেন। তার সময়ে তার পুত্র সরফরাজ খান ১৭৩৪ থেকে ১৭৪০ পর্যন্ত ঢাকার নায়েব নাজিম এবং ১৭৩৯ থেকে ১৭৪০ পর্যন্ত মুর্শিদাবাদের নবাবের দায়িত্ব পালন করেন। এ সময় ১৭৩৯ থেকে ১৭৪০ ঢাকার নায়েব নাজিম হন আবুল ফাতাহ খান। প্রসঙ্গত ১৭১৭ সালে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরের সময় থেকেই নবাবগণ মুর্শিদাবাদে অবস্থান করতেন, আর বাংলাদেশের জন্য তখন থেকেই একজন নায়েব নাজিম নিযুক্ত করা হতো।
1740 থেকে 1744 পর্যন্ত আলীবর্দী খানের ভ্রাতুষ্পুত্র ও জামাতা নওয়াজিশ মুহাম্মদ খান নায়েব নাজিম নিযুক্ত হন। তবে তিনি মুর্শিদাবাদে অবস্থান করে তার সহকারী হোসেন কুলি খান এবং হুসাইন কুলির সহকারী হোসেন উদ্দিন খানকে ঢাকার দায়িত্ব পালন করান। এ সময় থেকেই আলীবর্দীর ভ্রাতুষ্পুত্র শওকত জং নওয়াজিশ মুহাম্মদের বিরোধ দেখা দেয়। এই বিরোধের জের হিসাবে ঢাকায় হোসেন উদ্দিন খান এবং মুর্শিদাবাদে তদির চাচা নিহত হন। ঢাকায় হোসেন উদ্দিন খানকে হত্যায় জড়িত ছিলেন আগা সাদেক এবং আগা রাখের এবং আগা বাখের। আগা বাখের ছিলেন বাখরগঞ্জের জমিদার এবং তার পুত্র আগা সাদেক। হোসেন উদ্দিন খানের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আগা সাদেক মুর্শিদাবাদ হোসেন কুলি খান কর্তৃক বন্দী হন। সেখান থেকে ঢাকায় পালিয়ে এসে তিনি হোসেন কুলি খানকে হত্যার পরিকল্পনা করেন। অত্যন্ত সৎ এবং ধার্মিক হোসেন কুলি খানকে রাতের আধারে তার প্রাসাদে প্রবেশ করে হত্যা করা হয়। সকালবেলা ঘটনাটি জানাজানি হয়ে গেলে শহরের অধিবাসীগণ একত্রিত হয়ে মারমুখী হয়ে ওঠে এবং আগা বাখের ও তদির পুত্রকে আক্রমণ করে। তারা নায়েব নাজিমের পদে নিয়োগের বিষয় বলে পার পাওয়ার চেষ্টা করলে লোকেরা নায়েব নাজিম পদে নিয়োগের সনদ প্রদর্শনের দাবি করে। সেই দাবি অমান্য করে তারা তরবারি ধারণ করে। এ অবস্থায় জনতার আক্রমণে আগা বাখের প্রাণ হারায় এবং আগা সাদেক মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও পলায়ন করতে সক্ষম হয়। নওয়াজেশের পরম বন্ধু ছিলেন হোসেন কুলি খাঁ ও রাজবল্লভ। হোসেন কুলি খাঁ ছিলেন নওয়াজেশের ধন ভাণ্ডারের দায়িত্বে। তার হত্যাকাণ্ডে রাজবল্লভ কিছুটা ভীত হয়ে পড়েন। তখন তিনি তার ষড়যন্ত্র পরিকল্পনা করেন। নওয়াজেশ নিঃসন্তান ছিলেন বলে তিনি সিরাজের ছোট ভাই মির্জা মেহেদীকে পোষ্যপুত্র গ্রহণ করেছিলেন। মির্জা মেহেদী নওয়াজেশের জীবদ্দশাতেই মারা যান, কিন্তু তারও অল্প বয়স্ক পুত্র সন্তান ছিল। রাজবল্লভ তাকে সিংহাসনে বসিয়ে ঘসিটি বেগমের নামে স্বয়ং বাংলা বিহার উড়িষ্যার নবাবী করার স্বপ্ন দেখেছিলেন। এই রকম দুর্যোগময় পরিস্থিতিতে আলীবর্দী খাঁ 1756 সালের 10 এপ্রিল মৃত্যুবরণ করেন। চারিদিকে শুরু হয় প্রচণ্ড অরাজকতা এবং ষড়যন্ত্র। ইংরেজরা নবাবের অনুমতি না নিয়ে কলকাতায় দুর্গ সংস্কার করা শুরু করে। রাজবল্লভ ঘসটি বেগমকে সহায়তা করার জন্য পুত্র কৃষ্ণবল্লভকে ঢাকার রাজকোষের সম্পূর্ণ অর্থসহ কলকাতায় ইংরেজদের আশ্রয়ে পাঠান। এরকম পরিস্থিতিতে 1756 সালের 10 এপ্রিল শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হাইবত জং বাহাদুর অর্থাৎ সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার সিংহাসনে আরোহণ করেন। নবাব হিসাবে প্রাথমিক কার্যাবলী: মতিঝিল প্রাসাদ অধিকার ও কাশিমবাজার দুর্গ অবরোধ। সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করেন তখন থেকেই কলকাতায় ইংরেজদের প্রতাপ ধীরে ধীরে বাড়তে থাকে। তিনি তাদেরকে দমন করার জন্য কাশিমবাজারের কুঠিয়াল ওয়াটসনকে কলকাতার দুর্গ প্রাচীর ভেঙে ফেলতে ও ভবিষ্যতে নবাবের পূর্বানুমতি ছাড়া এ ধরনের কাজ না করার নির্দেশ দেন, কিন্তু আদেশ অমান্য করে তারা কাজ বহাল রাখলেন। সিরাজউদ্দৌলা তখন বুঝতে পারলেন গৃহবিবাদের সুযোগ নিয়ে ইংরেজরা উদ্ধত স্বভাবের পরিচয় দিচ্ছে। সুতরাং প্রথমে ঘসটি বেগমের চক্রান্ত চূর্ণ করার জন্য তিনি সচেষ্ট হন। তিনি মতিঝিল প্রাসাদ অধিকার করে ঘসটি বেগমকে মুর্শিদাবাদ নিয়ে আসার ব্যবস্থা করেন। মতিঝিল অধিকার করে নবাব কাশিম বাজারের উদ্দেশ্যে রওনা হন। 27 মে তার সেনাবাহিনী কাশিমবাজার দুর্গ অবরোধ করেন। তিনি কাশিমবাজার দুর্গের কুঠিয়াল ওয়াটসনকে দরবারে হাজির হয়ে তার নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য অঙ্গীকারপত্র লিখতে বলেন। ওয়াটসন এই অঙ্গীকারপত্র লিখতে বাধ্য হন। কলকাতা আক্রমণ। একই বছর 18 জুন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন। তুমুল যুদ্ধ হওয়ার পর 20 জুন কলকাতা দুর্গ সিরাজের দখলে আসে। তিনি দুর্গ প্রবেশ করে এবং দরবারে উপবেশন করে উমিচাঁদ ও কৃষ্ণবল্লভকে সেখানে উপস্থিত হওয়ার আদেশ দেন। এরপর সেনাপতি মানিক চাঁদের হাতে দুর্গের শাসনভার ছেড়ে দিয়ে সিরাজউদ্দৌলা রাজধানীতে ফিরে আসেন। 12 জুলাই তিনি রাজধানীতে প্রত্যাবর্তন করেন। নবাবগঞ্জের যুদ্ধ। দিল্লির বাদশাহ পূর্ণিয়ার নবাব শওকত জংকে বাংলা বিহার উড়িষ্যার নবাবী সনদ পাঠালেন। শওকত নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করেন। ইংরেজরা এই সংবাদ পেয়ে গোপনে শওকত জংয়ের সাথে মিত্রতা করার চেষ্টা করতে থাকে। অপরদিকে মাদ্রাজের ইংরেজ দরবার কর্নেল রবার্ট ক্লাইভকে প্রধান সেনাপতি করে কলকাতা পুনরুদ্ধারের জন্য পাঠায়। সিরাজউদ্দৌলাও শওকত জংকে প্রতিরোধ করার জন্য রওনা হন। পথিমধ্যে নবাবগঞ্জ নামক স্থানে উভয় পক্ষ মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়।
যুদ্ধে শওকত নিহত হন। সিরাজউদ্দৌলা মোহনলালের হাতে পূর্ণিয়ার শাসনভার অর্পণ করে রাজধানীতে ফিরে আসেন। ক্লাইভ ও ওয়াটসন পলতায় পৌঁছেন কলকাতা অভিমুখে রওনা হন। প্রায় বিনা যুদ্ধে তারা কলকাতা দুর্গ জয় করে নেন। এর আগে ক্লাইভ ও ওয়াটসন কলকাতায় এসে সিরাজউদ্দৌলার কাছে সন্ধির প্রস্তাব পাঠিয়েছিলেন এবং সিরাজউদ্দৌলা তাতে রাজি হয়েছিলেন, কিন্তু ইংরেজরা শর্ত ভঙ্গ করে কলকাতা আক্রমণ করে। সিরাজউদ্দৌলা তার মন্ত্রীদের কুচক্রের বিষয়ে শঙ্কিত হয়ে পড়েন এবং এ কারণে ইংরেজদের সাথে একটি সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাতে থাকেন। তাই ইংরেজদের সকল দাবিতে রাজি হয়ে তিনি 1757 সালের 7 ফেব্রুয়ারি ইংরেজদের সাথে একটি সন্ধিপত্রে স্বাক্ষর করেন। ইতিহাসে এই সন্ধি আলীনগরের সন্ধি নামে পরিচিত, কিন্তু ইংরেজরা তাদের মতিগতির কোনো পরিবর্তন করল না। মূলত তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল ফরাসিদের সঙ্গে, কিন্তু সিরাজউদ্দৌলা ফরাসিদের বেশি প্রাধান্য দিচ্ছিলেন। আলীনগরের সন্ধির প্রতিশ্রুতি পালনে নবাবকে যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছিল। কুচক্রী সেনাপতিদের বিচার এবং বিরূপ প্রতিক্রিয়া। সব ধরনের গোলমাল মোটামুটি শান্ত হওয়ার পর সিরাজউদ্দৌলা সেনাপতিদের অপকর্মের বিচার শুরু করেন। মানিকচন্দকে কারাবন্দী করা হয়। এটা দেখে রাজবল্লভ, জগৎ শেঠ ও মীর জাফর সবাই ভীত হয়ে গেলেন। স্বার্থ রক্ষার জন্য জগৎ শেঠের মন্ত্রণা ভবনে মিলিত হয়ে তারা ইংরেজদের সাহায্যে নবাবকে সিংহাসনচ্যুত করে মীর জাফরকে সিংহাসনে বসাবার চক্রান্ত শুরু করলেন। ইয়ার লতিফ গোপনে ওয়াটসনের সঙ্গে মিলিত হয়ে কুমন্ত্রণা দিলেন যে সিরাজউদ্দৌলা খুব শীঘ্রই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, আর এই কারণে তিনি পলাশীতে শিবির স্থাপন করেছেন। ক্লাইভ এরপর তার সেনাবাহিনীর অর্ধেক লুকিয়ে রেখে বাকিদের নিয়ে কলকাতায় পৌঁছালেন আর নবাবকে পত্র লিখলেন, আমরা সেনাদল উঠিয়ে আনলাম আর আপনি পলাশীতে ছাউনি গেড়ে বসেছেন। সিরাজউদ্দৌলা সরল বিশ্বাসে মীর জাফরকে পলাশী থেকে ছাউনি উঠিয়ে মুর্শিদাবাদ চলে যাবার আদেশ দিলেন। মীর জাফর রাজধানীতে পৌঁছা মাত্রই ক্রাফটন তার সঙ্গে মিলিত হয়ে গোপন সন্ধির খসড়া লিখে নিলেন। 17 মে কলকাতার ইংরেজ দরবারে এই গোপন সন্ধিপত্রের খসড়া নিয়ে আলোচনা হয়। মীর জাফরের স্বাক্ষরের জন্য এই গোপন সন্ধিপত্র 10 জুন তার কাছে পাঠানো হয়, কিন্তু এই গুপ্ত বৈঠক গোপন থাকলো না। ক্লাইভ যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলেন। এদিকে গোপন সন্ধিপত্রের সংবাদ জানতে পেরে সিরাজউদ্দৌলা মীর জাফরকে বন্দী করার ব্যবস্থা নেন। ওয়াটসন রাজধানী থেকে পালিয়ে গেলেন। পলাশীর যুদ্ধ পরিচালনা। 1757 সালের 12 জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা 13 জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কাটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথ রোধ করল না। নবাব বুঝতে পারলেন সেনাপতিরাও এই ষড়যন্ত্রে সামিল। বিদ্রোহের আভাস পেয়ে সিরাজ মীর জাফরকে বন্দী করার চিন্তা বাদ দিলেন। তিনি মীর জাফরকে ক্ষমা করে তাকে শপথ দিতে বললেন। মীর জাফর পবিত্র কুরআন স্পর্শ করে অঙ্গীকার করলেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না। গৃহবিবাদের মীমাংসা করে তিনি রায়দুর্লভ, ইয়ার লতিফ, মীর জাফর, মীর মদন, মোহনলাল ও ফরাসি সেনাপতি সাফরেকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করলেন। 23 জুন সকাল থেকে পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হলো। ইংরেজরা লক্ষ্যবাগ নামক আমবাগানে সৈন্য সমাবেশ করল। বেলা 8টার সময় হঠাৎ করে মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেয়। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মীর জাফর, ইয়ার লতিফ, রায়দুর্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানেই নিস্পৃহভাবে দাঁড়িয়ে থাকলেন। তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীর মদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলাবারুদ ভিজে যায়। তবুও সাহসী মীর মদন ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন, কিন্তু হঠাৎ করে গোলার আঘাতে মীর মদন মৃত্যুবরণ করেন। মীর মদনের পতনের পরে অন্যতম সেনাপতি মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। তিনি যুদ্ধবিরতির বিরুদ্ধে গিয়ে ইংরেজ বাহিনীকে আক্রমণের পক্ষপাতী ছিলেন, কিন্তু মীর জাফর আবারও বিশ্বাসঘাতকতা করে তার সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দেন। এই সুযোগ নিয়ে ইংরেজরা নবাবকে আক্রমণ করে। যুদ্ধ বিকেল 5টায় শেষ হয় এবং নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে। ইংরেজদের পক্ষে 7 জন ইউরোপিয়ান এবং 16 জন দেশীয় সৈন্য নিহত হয়। তখন কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা রাজধানী রক্ষার জন্য 2000 সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু রাজধানী রক্ষা করার কেউ তাকে সাহায্য করেনি।
সিরাজউদ্দৌলা তার সহধর্মিণী লুৎফুন্নেসা ও ভৃত্য গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবান গোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকাযোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিকে অভিমুখে যাত্রা করেন। তার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সৈনিক মসিয়ে নাসের সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন। বন্দিত্ব এবং মৃত্যু। মীর জাফর রাজধানীতে পৌঁছে নবাবকে খুঁজে না পেয়ে চারদিকে লোক পাঠালেন। 1757 সালের 3 জুলাই সিরাজউদ্দৌলা মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ করে জল কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চড়ায় আটকে যায়। তিনি নৌকা থেকে নেমে খাবার সংগ্রহের জন্য একটি মসজিদের নিকটবর্তী বাজারে আসেন। সেখানে কিছু লোক তাকে চিনে ফেলে অর্থের লোভে মীর জাফরের সৈন্যবাহিনীকে খবর দেয়। এ সম্পর্কে ভিন্ন আরেকটি মত আছে যে এক ফকির এখানে নবাবকে চিনে ফেলে। উক্ত ফকির ইতিপূর্বে নবাব কর্তৃক শাস্তিপ্রাপ্ত হয়ে তার এক কান হারিয়েছিল। সেই ফকির নবাবের খবর জানিয়ে দেয়। তারা এসে সিরাজউদ্দৌলাকে বন্দী হয়ে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেয়। বন্দী হবার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফুন্নেসা বেগম এবং 4 বছর বয়সী কন্যা উম্মে জোহরা। এর পরের দিন 4 জুলাই মতান্তরে 3 জুলাই মীর জাফরের আদেশে তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মুহাম্মদ দিবেক নামের এক ঘাতক সিরাজউদ্দৌলাকে হত্যা করে। কথিত আছে সিরাজের মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হয়। মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলীবর্দী খানের কবরের কাছে তাকে কবর দেওয়া হয়। পরিবারের পরিণতি। সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা এবং তার শিশুকন্যাকে মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে ঢাকায় বন্দী করে রাখা হয়েছিল। সিরাজের পতনের পূর্ব পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ঘসটি বেগমকে ব্যবহার করলেও সিরাজের পতনের পর আর কোনো সুযোগই দেয়নি। এ সময় তারা তাদের মা শরফুন্নেসা, সিরাজের মা আমেনা, খালা ঘসটি বেগম, সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা ও তার শিশুকন্যা সবাইকে ঢাকায় জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখা হয়। ঢাকার বর্তমান কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদে তারা বেশ কিছুদিন বন্দি জীবনযাপন করার পর মিরনের নির্দেশে ঘসটি বেগম ও আমিনা বেগমকে নৌকায় করে নদীতে ডুবিয়ে মারা হয়। ক্লাইভের হস্তক্ষেপের ফলে শরফুন্নেসা, সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা এবং তার শিশুকন্যা রক্ষা পান এবং পরবর্তীতে তাদেরকে মুর্শিদাবাদে আনা হয়। ইংরেজ কোম্পানি সরকার কর্তৃক প্রদত্ত সামান্য বৃত্তির উপর নির্ভর করে তাদেরকে জীবন ধারণ করতে হয়। সিরাজের মৃত্যুর দীর্ঘ 34 বছর পর লুৎফুন্নেসা 1790 সালে মৃত্যুবরণ করেন। সিরাজকে হত্যার পর মীর জাফর ও মিরন, আমেনা এবং পরিবারের অন্যান্য মহিলাদের কয়েকটি নিকৃষ্ট নৌকায় চড়িয়ে অত্যন্ত অপমানজনকভাবে ও অবহেলার সঙ্গে জাহাঙ্গীরনগরে পাঠিয়ে দেন। সিয়ারুল মুতাখিরিনের লেখক গোলাম হুসাইন তাবাই লিখেছেন যে সিরাজ পরিবারকে জাহাঙ্গীরনগর পাঠানোর কিছুদিন পর মিরন জাহাঙ্গীরনগরের শাসনকর্তা ও অত্যন্ত সম্মানিত ব্যক্তি যথরস খানকে লিখিত নির্দেশ দেয় যাতে তিনি 2 জন হতভাগ্য বয়স্কা মহিলাকে হত্যা করেন। এই সদাশয় শাসনকর্তা এই মহিলাদের ও তাদের স্বামীদের নিকট তার উন্নতি ও অন্যের জন্য ঋণী ছিলেন। তিনি মিরনের এই ঘৃণ্য নির্দেশ পালন করতে অসম্মতি জানান। পরে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে সিরাজের মা আমেনা এবং খালা ঘসটি বেগম দীর্ঘদিন বন্দী থাকার পর তাদের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। সমালোচনা। সিরাজের চরিত্রের অন্ধকার দিকগুলি নিয়ে লিখেছেন শায়র-উল মুতাফরিনের লেখক গোলাম হোসেন তাবাতাব, যিনি সিরাজ প্রতিদ্বন্দ্বী শওকত জংয়ের গৃহশিক্ষক ছিলেন। মধ্য 19 শতকের একজন বাঙালি লেখক বাবু ভোলানাথ চন্দ্র সিরাজ চরিত্র সম্পর্কে এই মত পোষণ করেন। কাশিম বাজারে ফরাসি কুঠির অধ্যক্ষ মসিয়ে জালার কথা উদ্ধৃত করে ডক্টর যদুনাথ সরকার মন্তব্য করেন, ভবিষ্যৎ কর্তৃক সম্পর্কে সিরাজ কোনো শিক্ষা পাননি। তার উদ্দাম ভাবাবেগ সংযত করতে শেখেননি। তার ধারণা সংশোধন করতে কেউ সাহস করত না। সমস্ত রকম পুরুষোচিত ও সামরিক অনুশীলন থেকে তাকে নিবৃত্ত করা হয়েছিল, কারণ এইসব তার পক্ষে বিপজ্জনক হতে পারে। বৃদ্ধ আলীবর্দীর নয়নের মণি নীতিহীন, উদ্ধত, বেপরোয়া ও ভীতিগ্রস্ত কাপুরুষ হিসাবে গড়ে উঠেছিলেন। সিংহাসনে আরোহণের পর সিরাজ চরিত্রের লক্ষণের কিছু পরিবর্তন হয়ে থাকবে এ ধারণা ঐতিহাসিকগণের। ক্রাফটনের মতে আলীবর্দী মৃত্যুসজ্জায় সিরাজকে ডেকে নিয়ে গিয়ে তাকে মদ ছাড়ার উপদেশ দেন। সিরাজ তাকে প্রতিশ্রুতি দেন তিনি মদ ছোবেন না। তিনি কথা রেখেছিলেন। ক্রাফটন সিরাজের অস্থির মতিত্ব ও খামখেয়ালিপনার কথা বিশেষভাবে লিখেছিলেন। পূর্বজীবনের অতিরিক্ত অনাচারের ফলে তার কল্পনা শক্তি বিবৃত হয়ে গেছিল। তিনি আবেগ উন্মত্ত হয়ে কখনো তার সহচর ও পারিষদের উপর নিষ্ঠুর আচরণ করতেন, আবার উচ্চ কারণে আদর করতেন।
তার কথা ও কাজ ছিল উগ্র বদমেজাজি চরিত্র। তার শাসনের সময় কয়েক মাস তিনি তার শৌর্য ও দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রসিদ্ধ ঐতিহাসিক ম্যালেসন মীর জাফরের ও ক্লাইভের সঙ্গে তুলনায় সিরাজের মহত্তার কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। আদর্শ: সিরাজউদ্দৌলার রাজত্বের সমাপ্তি বাঙালির স্বায়ত্তশাসনের অবসান ঘটায় এবং ভারতে ব্রিটিশ ক্ষমতার সূচনা করে। তার শাসনের শেষের বাংলা সংস্করণে মীর জাফর এবং রবার্ট ক্লাইভ ছিলেন ভিলেন এবং সিরাজ ছিল শিকার। যদিও তাকে খুব কম আকর্ষণীয় ব্যক্তি হিসাবে দেখানো হয়, তবুও তাকে পাপী হিসাবে না দেখে তার বিরুদ্ধে পাপ করা হয়েছে বলে গণ্য করা হয়। ভারতীয় স্বাধীনতার আন্দোলন যখন শক্তিশালী হয়, সিরাজ, টিপু সুলতান এবং শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ভারতীয় স্বাধীনতার প্রথম যুদ্ধের নায়ক, যারা সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধকারী ব্যক্তি হিসাবে মর্যাদাপূর্ণ মর্যাদা লাভ করেন। বাংলাদেশে তাকে শেষ বৈধ শাসক হিসাবে গণ্য করা হয়, যতক্ষণ পর্যন্ত না শেখ মুজিবুর রহমান 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতার পর নেতা হিসাবে আবির্ভূত হন, প্রায় 214 বছর বা তারও বেশি সময়ের ব্যবধানে। সিরাজের আদর্শ তাদের মধ্যে সাংস্কৃতিক যুদ্ধের বিষয় হয়ে উঠেছে, যারা পশ্চিমা সাম্রাজ্যবাদের জন্য কিছু নৈতিক প্রতিরক্ষা দিতে চায় একটি সভ্যতা মিশন হিসাবে, এবং যারা উপনিবেশ আমলকে এক হিসাবে দেখে, যেখানে শক্তিশালীরা দুর্বলদের শোষণ করে, এবং ইউরোপের অনেক বিতর্ককে প্রত্যাখ্যান করে সংস্কৃতির পরিপ্রেক্ষিতে ভারতকে প্রস্তাব করা বা ইউরোপীয় নিজেদেরকে নৈতিকভাবে উন্নততর উপায়ে পরিচালনা করেছিল।